আসসালামু আলাইকুম। আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। প্রথমে প্রোগ্রামিং শব্দটার সাথে একটু পরিচিত হওয়া যাক। প্রোগ্রামিং শব্দটা আসছে হলো কি মানে কম্পিউটার, কিন্তু আমরা তৃতীয় অধ্যায় থেকে যেটা পড়ছি যে কম্পিউটার বাইনারি সংখ্যা দিয়ে পরিচালিত, মানে কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে না। এখন কম্পিউটার কিন্তু আসলে জিরো আর ওয়ানও বোঝে না। এখানে জিরো মানে হলো অফ, আর অন মানে হলো অন বা কারেন্ট আছে। জিরো মানে কারেন্ট নেই, আর ওয়ান মানে হলো কারেন্ট আছে। এখন কম্পিউটার তো আর বুঝবে না যে এখানে লেখা রয়েছে প্রোগ্রামিং ভাষা, পয়লা ফলা ওকার, গড়া ফলা আকার। এগুলো প্রোগ্রাম সেট করা সেভাবে নাই কম্পিউটারে, যে কম্পিউটার শুধু বলছে যে কখন কারেন্ট আসছে কখন কারেন্ট নেই। এখন কম্পিউটারকে আমাদেরকে বোঝাতে হয় যে কীভাবে কাজটা করতে হবে, অর্থাৎ এইটার পরে এইটা, তারপরে ওইটা কিভাবে আসবে, কিভাবে আমরা ওইটা, মানে কোনো একটা সমস্যা, যেমন কম্পিউটারের সব কিছুই কিন্তু একটা সমস্যা, যে একটা অ্যাপ্লিকেশন ওপেন করা থেকে শুরু করে সেটা ক্লোজ করা, সেটা রান করা, মাঝে যা কিছু হয় সব কিছুই হলো কম্পিউটারের সমস্যা বা প্রবলেম। এটা সলভ করার জন্য ধাপে ধাপে কম্পিউটারকে কিছু শিখাই দেওয়া লাগে। এখন শিখাই দেওয়ার এই উপায়টা, এই যে নির্দেশনাগুলো, এটার সমষ্টি হলো প্রোগ্রামিং। তাহলে সংজ্ঞাটা এরকম দাঁড়ায় যে কম্পিউটারকে পরিচালনা করার জন্য, কম্পিউটারের সমস্যার সমাধানের জন্য ধাপে ধাপে যে নির্দেশনাগুলো দেওয়া হয়, এই নির্দেশনাগুলোর সমষ্টি হলো প্রোগ্রামিং বা প্রোগ্রাম, এইটা। আর এই অধ্যায়ের মেন প্রোগ্রামিং ভাষা হলো সি প্রোগ্রামিং। এখন সি প্রোগ্রামিংটা বেশ আগে, 1971 সালের, প্রায় 55 বছর আগে প্রোগ্রাম। এখন কিছু করার নেই, এটাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এটা দিয়ে চালাতে হবে। এবার আসলে প্রথম থেকে পড়া শুরু করা যায়। প্রথমে হচ্ছে কম্পিউটার সংগঠন। কম্পিউটার সংগঠন বলতে এখানে বোঝাচ্ছে যে কেবলমাত্র হার্ডওয়্যার, এখানে লেখা আছে যে কেবলমাত্র হার্ডওয়্যারের সংগঠনকে বোঝানো হয়। অর্থাৎ নিচে চিত্রটা খেয়াল করলে বোঝা যাবে যে এখানে তিনটা অংশ: প্রক্রিয়াকরণ অংশ, ইনপুট এবং আউটপুট। এখানে কম্পিউটার সংগঠনকে একটা চিত্র মাধ্যমে প্রকাশ করছে, সেটা হলো যে ডেটা ও ইনস্ট্রাকশন। মানে কম্পিউটার ডেস্কটা কেমন থাকে, যে সেখানে কিবোর্ড থাকবে, মাউস থাকবে, সাউন্ড বক্স থাকবে, মনিটর থাকবে, সিপিইউ থাকবে, অনেক ক্ষেত্রে আইপিএসও থাকতে পারে, সেটা ম্যাটার করে না। এখন গ্রহণমুখ সরঞ্জাম বা ইনপুট ডিভাইস, যেগুলোর থেকে তথ্য বা ইনস্ট্রাকশন কম্পিউটার ইনপুট হবে। এর ভিতরে প্রথমত মাইক্রোফোন, মানে মাইকে আমরা কথা বলি, সেই কথাটা শব্দ তরঙ্গকে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করে কম্পিউটার সেটাকে গ্রহণ করে, ইনপুট নেয়। আর কিবোর্ড থেকে আমরা যেটা টাইপ করি সেখান থেকেও সিগন্যাল যায়, কম্পিউটার সেটাও ইনপুট নেয়। কিবোর্ড, মাউস, তারপরে এই যে ক্যামেরা থেকে আমরা যাই, যে ওয়েব ক্যামেরা থেকে কম্পিউটারে, তারপরে ওখানে ল্যাপটপে ওয়েব ক্যাম থাকে। ওয়েব ক্যামও কিন্তু একটা ইনপুট ডিভাইস। এখন এই ডিভাইসগুলোর কাজ হলো বাইরে থেকে কোনো ডেটা, কোনো ইনস্ট্রাকশন কম্পিউটারের ভিতরে ইনপুট করা। ইনপুট করলে কম্পিউটার তো ইনপুট করলো, এখন ইনপুটের ভিতরে যেই স্কেলেটন বা মানবদেহে যেমন হাড্ডি মাংস থাকে, বাইরে থেকে কোনো কিছু আক্রমণ করতে হলে ভিতরে যেমন ইমিউন সিস্টেম থাকে, মানে কোনো একটা খাওয়ার পরে মুখ দিয়ে দিলাম, এই মুখটা হলো ইনপুট ডিভাইস। এখন এটার থেকে গলা দিয়ে নামবে, আর ভিতরে যা কিছু আছে এগুলো হলো মেমোরি, র্যাম, রম, নিয়ন্ত্রণ অংশ, কন্ট্রোল ইউনিট, গাণিতিক যুক্তিগত অংশ, লজিক্যাল ইউনিট, এসেট ইত্যাদি। এখন এইটার থেকে, এর ভিতরে যা কিছু আছে এটার থেকে যে রেজাল্টটা বের হবে, সেই রেজাল্টটা হলো আউটপুট ডিভাইস। যেই মানে যে যন্ত্রের মাধ্যমে রেজাল্টটা আউটপুটে আসে সেটা হলো আউটপুট ডিভাইস বা ফলাফল। এখন এখানে মোট তিনটা অংশে ভাগ করা যায়: ইনপুট, প্রক্রিয়াকরণের আবার দুটো সাব পয়েন্ট আছে, একটা হলো নিয়ন্ত্রণ ইউনিট, একটা হলো গাণিতিক যুক্তি ইউনিট, আর তিন হলো আউটপুট। এই টোটাল জিনিসটা মিলেই হলো কম্পিউটারের কার্যক্রম, সেটাকে। পরবর্তীতে আসছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ।
এই সিপিইউটাকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। এই যে কম্পিউটারের মস্তিষ্ক হলো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখন মস্তিষ্কের কাজ যেরকম সব কিছু নিয়ন্ত্রণ করা, যুক্তি, বিচার, বিশ্লেষণ, তারপরে চিন্তন, যা কিছু করা লাগে যেমন মস্তিষ্ক করে, এখন কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ অর্থাৎ সিপিইউ এর কাজ হলো কম্পিউটারে সেটা কাজ করা। এই প্রধান কাজগুলো যেমন প্রোগ্রামের নির্দেশগুলো কম্পিউটারের গ্রহণযোগ্য ভাষায় রূপান্তর করা, বিভিন্ন তথ্যের মধ্যে তুলনা করে তাদের মধ্যে ছোট বড় অংশ নির্ণয় করা, তারপরে গাণিতিক যুক্তি সম্পর্কিত উপাত্ত কম্পিউটারের এক অংশ থেকে অপর অংশের গণনা, এগুলো করলে পারা যাবে। এরপরে আসে নিয়ন্ত্রণ ইউনিট। নিয়ন্ত্রণ ইউনিট যেটা হলো যে কম্পিউটার প্রতি নির্দেশকে পরীক্ষা করে তা কার্যকর করার জন্য সংকেত তৈরি করে। এখন এই যে একটা লাইন আছে যে মেমোরিতে কখন তথ্যের প্রয়োজন হবে, ক্যাশ মেমোরি থেকে নিতে হবে, এগুলো নিয়ন্ত্রণ অংশ এগুলো ঠিক করে। এগুলো জাস্ট রিডিং করলে হবে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, খুব একটা ইম্পর্টেন্ট টপিক না। পরবর্তীতে আসে গাণিতিক যুক্তি অংশ। এটা কম্পিউটারের প্রধান অংশ, মানে যেমন কম্পিউটারের বিভিন্ন সমস্যা যেখানে দেখা যাচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পাদন করার কাজ, সেটা হলো গাণিতিক যুক্তি অংশ। মানে আমরা যেমন যোগ বিয়োগ করি, কম্পিউটার তেমন যোগ বিয়োগ করে, শুধু কম্পিউটারের যোগ বিয়োগ করার বিষয়টা আলাদা। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথম পৃষ্ঠার একটা নোট পয়েন্ট, সেটা হলো টাচ স্ক্রিন ডিসপ্লে একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস। আমি যে এখানে কথা বলছি বা এই যে লেখালেখি করতেছি, এই যে আমি একটা দাগ দিলাম কলম দিয়ে, এটা কিন্তু ইনপুট দিলাম আমি কলম দিয়ে, এটা আমি দেখতে পাচ্ছি একই সাথে। মানে আমি এই একটা ফোঁটা দিলাম কলম দিয়ে, এটা আমি ফোঁটা দিচ্ছি, বাইরের থেকে দেখা যাচ্ছে যে আমি ফোঁটা দিচ্ছি, এখন স্ক্রিনে সেটা ভেসে উঠতেছে, কারণ সেটা ডিসপ্লে টাচ স্ক্রিন। আমি টাচ করলে সেই সিগন্যালটা কম্পিউটার নিচ্ছে, একই সাথে সেটা যখন দেখা যাচ্ছে তখন সেটা হলো ইনপুট এবং আউটপুট উভয় হিসেবে কাজ করছে। সেটা একটু মাথায় রাখতে হবে বিষয়। পরবর্তীতে আসে হলো মেমোরি। মেমোরি হলো কম্পিউটারের একটা অংশ যেখানে তথ্য জমা থাকে। মেমোরি মানে স্মৃতি, আমরা যেগুলো জমা রাখি আমাদের মস্তিষ্কে, তো নিউরনের মাধ্যমে স্মৃতি জমা থাকে, আর কম্পিউটারের সেই নিউরনটা হলো মেমোরি। এখন এখানে একটা বিষয় হলো, বইয়ে লেখা আছে মেমোরির একক হচ্ছে বিট, কিন্তু মেমোরির একক হলো বাইট, আর মেমোরির ক্ষুদ্রতম একক হলো বিট। এটা মনে রাখার উপায় হলো বাইট বানান বড়, বি বড়, আর একক বড়, আর বিটের বি ছোট, বানান ছোট, একক ছোট, ক্ষুদ্রতম। আবার বলি, মেমোরির একক বাইট, বাইটের বি বড়, বাইট বানান বড়, বাইটের একক বড়, আর মেমোরি ক্ষুদ্রতম একক হলো বিট, বিটের বি ছোট, বিট বানান ছোট, বিটের একক ছোট। এই যে মেমোরি, এই মেমোরিকে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করলে আসে অস্থায়ী মেমোরি এবং স্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি মানে হলো কি, যে মেমোরিটা স্থায়ী না, আমি চাইলে পরিবর্তন করতে পারি। উদাহরণটা হলো এখানে দেওয়া আছে হলো র্যাম, এটা নোট করতে হবে। র্যাম মানে হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যখন তখন আমি এটা ইনপুট আউটপুট করতে পারবো। যেমন কম্পিউটারে 2 GB র্যাম লাগানো থাকলে সেখানে 4 GB, 8 GB, 6 GB, 12 GB বা মোর দেন এনাফ, আরও বেশি লাগানো যায়। আর স্থায়ী মেমোরি হলো যেটা হলো কম্পিউটারে ইনবিল্ট থাকবে এবং এটার বাইরে বের করার সুযোগ নেই, এটা ভিতরে থাকবে, ইনপুট থাকবে। কম্পিউটার, মোবাইলে যা কিছু করা হয় রিড অনলি মেমোরিতে জমা হয়, রিড অনলি মেমোরি বা রমে জমা হয় সেটা। এই যে এখানে অস্থায়ী মেমোরি, প্রথম লাইনটা ইম্পর্টেন্ট দেখাতে হবে। কম্পিউটার বন্ধ করার সাথে সাথে অস্থায়ী মেমোরিতে সংরক্ষিত তথ্যগুলো মুছে যায়। কম্পিউটার বন্ধ করার সাথে সাথে অস্থায়ী মেমোরির তথ্যগুলো মুছে যায়। এটা একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আর স্থায়ী মেমোরি হলো যেসব মেমোরি ডেটা কম্পিউটার বন্ধ করার পরেও ডেটা সংরক্ষিত থাকে তাকে স্থায়ী মেমোরি বলে। যেমন হার্ড ডিস্ক, ডিভিডি রম, ইউএসবি, এটা ড্রাইভ, এটা পেন ড্রাইভ লিখলে সুবিধা হয়, পেন ড্রাইভ। এটা বেশি পড়া লাগবে না, এই দুইটা লাইন, এই লাইনটা আর এই লাইনগুলো মনে রাখলে যথেষ্ট। এখন আমরা চলে যাচ্ছি প্রোগ্রামের যে ধারণা সেটা। শুরুতে একটা কথা বলছিলাম যে কম্পিউটারের সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে নির্দেশ দেওয়া লাগে। এই ধাপে ধাপে নির্দেশ দেওয়ার যে সমষ্টি, যে কমান্ড, এগুলো সমষ্টিকে বলে প্রোগ্রাম। এই প্রথম লাইনটা ইম্পর্টেন্ট। কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায়
ধারাবাহিকভাবে কতকগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। এখন ধারাবাহিক কথাটা খুব খুব ইম্পর্ট্যান্ট, কারণ একটা ছোট উদাহরণ দিয়ে বলা যায় যে একটা নবজাতক শিশু, সে প্রথমে দেখা শেখে, শোনা শেখে, তারপরে আস্তে আস্তে কথা বলা শেখে। এখন একটা ছোট শিশুর বয়স ধরি 4 বছর। এখন ধারাবাহিকভাবে আমি তাকে নির্দেশ দেবো যে তুমি কথা বলা শেখো, প্রথমে লেখা শেখো, তারপরে আমরা যা বলি এগুলো শোনা শেখো, আস্তে আস্তে শিখবে। এখন আমি ওই ধারাবাহিকতা না বজায় আমি শুরুতে দিয়ে দিলাম ইন্টারমিডিয়েটের ক্যালকুলাসের অঙ্ক, শিশু তো পারবে না মোটেও। একটা ধারাবাহিকতা থাকা লাগবে, সে আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে ক্লাস 1-এর পড়া পড়বে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এইভাবে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আসার পরে সে ক্যালকুলাস শিখবে। এই যে ধারাবাহিকতা রক্ষা করা, এটা কিন্তু প্রোগ্রামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা একটা জিনিস দেখছি যে HTML প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে HTML কিন্তু কোনো কেস সেন্সিটিভ ভাষা না, কেস সেন্সিটিভ মোটেও না। কারণ HTML আমরা দেখছি যে HTML কোডে আমরা যদি একটা লিখি, এখানে এই যে শুরুতে আমরা লিখতাম ডক টাইপ HTML, ডক টাইপ HTML লেখা হয় যে ভার্সন 5 চালু করার জন্য। এখন এখানে HTML আমি যে HTML লিখলাম, এটা কিন্তু আমি বড় হাতের লিখি বা ছোট হাতের লিখি, এটা ডাজেন্ট ম্যাটার। কিন্তু এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সেই প্রোগ্রামিং কিন্তু কেস সেন্সিটিভ, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিস ও মাথায় রাখবে। ইভেন এই যে স্পেস, দুটোর মাঝখানে যে স্পেস থাকে, এই স্পেসগুলো কিন্তু সি প্রোগ্রামিং খুব ভালোভাবে হ্যান্ডেল করে বা সেটা বোঝা যায়। গেল সি প্রোগ্রামিংটা খুব সেন্সিটিভ একটা ভাষা, একটা মাথায় রাখতে হবে। তাহলে প্রোগ্রামের ধারণাটা কী হলো? কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। অর্থাৎ ধারাবাহিকভাবে যে কমান্ড বা নির্দেশ দেওয়া হবে সেগুলোর সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, লাগিয়ে রাখতে হবে। এখানে এটা জাস্ট রিডিং করলে ভালো লাগবে না। প্রোগ্রামিং ভাষা, এখন অধ্যায়ের যে নামকরণ সেটা সার্থক হবে। প্রোগ্রামের ভাষা, প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে বলা হয় প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা গেল। এবং প্রোগ্রামিং ভাষাটা শুরু হয়েছে 1945 সাল থেকে। অনেক প্রোগ্রামিং ভাষা আবিষ্কৃত হয়েছে, ভাষা বৈশিষ্ট্য অনুযায়ী মোট 5টা স্তরে আমরা ভাগ করতে পারি। এখানে এই যে সালগুলো আছে এগুলো আমরা ঠিক নোট করবো, এই সালগুলো কোনো কাজে লাগবে না, সালগুলো দাগ দিয়ে কেটে দেবো, সালগুলো লাগবে না। এখন প্রোগ্রামিং ভাষাকে আমার 5টা স্তরে ভাগ করা হয়, সেটা হলো প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, পঞ্চম প্রজন্ম। এখন প্রথম প্রজন্মটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন আমরা প্রথমে জানি যে কম্পিউটার একটা মেশিন, এবং এই মেশিন শুধুমাত্র জিরো আর ওয়ান ছাড়া কোনো সিগন্যাল, কোনো ভাষা বোঝে না। আমরা যদি ABCD লিখি, সব কিছু 0 এবং 1-এর মাধ্যমে কম্পিউটার বুঝবে। এবং কম্পিউটারের যে ভাষা, মানে আমরা বাংলা ভাষায় কথা বলি, ইংরেজিরা ইংরেজি ভাষায় কথা বলে, ফ্রেঞ্চ যারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, কম্পিউটার কথা বলে মেশিন ভাষা। কম্পিউটার বুঝবে মেশিন ভাষা। এখন আমাদের পক্ষে তো আর ওই লাইন মুখস্থ করা সম্ভব না। আমরা লিখলে সেটার দেখা যাবে মেশিন ল্যাঙ্গুয়েজে 0, 1, 0, 0, 1 এভাবে করতে করতে একটা অনেক বড় হয়ে যাবে। মেশিন ল্যাঙ্গুয়েজ আমাদের পক্ষে সম্ভব না আয়ত্ত করা, আর খুব কঠিন বোঝা। আর দ্বিতীয় প্রজন্মের ভাষা হলো অ্যাসেম্বলি ভাষা। এটাও খানিকটা মেশিন ল্যাঙ্গুয়েজের মতো, এর সাথে একটু খানিকটা ঘষামজা করে ওই আপডেট আর কি, মেশিন ল্যাঙ্গুয়েজের আপডেট। এই দুইটাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা, ফার্স্ট জেনারেশন অ্যান্ড সেকেন্ড জেনারেশন। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দুটাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। এরপরে আসে হলো উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা, স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। এই দ্বিতীয় প্রজন্ম, প্রথম আর দ্বিতীয় প্রজন্ম, এই দুটো হলো নিম্ন স্তরের ভাষা। তারপরে উচ্চ স্তর, তারপরে ভেরি হাই লেভেল, তারপরে ন্যাচারাল বা স্বাভাবিক সুন্দর ভাষা। এই এখন প্রোগ্রাম রচনার ক্ষেত্রে প্রোগ্রামকে 2 ভাগে ভাগ করা যায়, সেটা হলো নিম্ন স্তরের ভাষা এবং উচ্চ স্তরের ভাষা। সেটাই এখানে আমরা শিখলাম। এই যে
এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই দুটো হলো নিম্ন স্তরের প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, আর বাকিগুলো হলো উচ্চ স্তরের, অর্থাৎ তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, পঞ্চম প্রজন্ম। এই ফ্লো চার্টে সেটা উল্লেখ আছে। এখন মেশিন ল্যাঙ্গুয়েজ, এখানে প্রথম লাইনটা দেখায়, কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা ও নিম্ন স্তরের ভাষা বলে। অর্থাৎ কম্পিউটার যে ভাষা বুঝবে, কম্পিউটার যে ভাষায় কাজ করবে, সেই ভাষাটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ 0 এবং 1 এই দুটো হলো বাইরের অঙ্কতে লিখতে, এই দুটো হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। লাইনগুলো ইম্পর্টেন্ট। কম্পিউটার একমাত্র মেশিন ভাষায় বুঝতে পারে, অন্য কোনো ভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকের সাথে মেশিন ভাষায় পরিণত করে। অর্থাৎ আমরা কম্পিউটারে যা কিছু দিব সব কিছু কিন্তু অনুবাদকের মাধ্যমে, সেখানে একটা ট্রান্সলেট করার ব্যবস্থা আছে, যার মাধ্যমে আমরা ওইটা কম্পিউটার নিজে অনুবাদ করে নেয়। মানে আমরা লিখলে সেটাকে বাইনারিতে রূপান্তর করে নিয়ে সেটাকে মেশিন ভাষায় রূপান্তর করে নেয়। এখানে মেশিন ভাষার রচনার সুবিধা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরটা লাগাতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। আর 4 নম্বরটা স্টার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই ভাষায় রচিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে, তাই কোনো অনুবাদকের প্রয়োজন হয় না। এখন এখানে সহজ কমন সেন্স হলো যে আমি বাংলায় কথা বলছি তোরা তোমার সাথে, এখন আমি বাংলায় বললে অপর পাশের বাঙালি লোকটা সহজে বুঝতে পারে, মাঝখানে তো কোনো ট্রান্সলেটর বা অনুবাদকের প্রয়োজন হচ্ছে না, বা অন্য কারো সাহায্য নিয়ে বোঝা লাগতেছে না যে কোন ভাষা বা কী এটাই। এখন এটা যদি অন্যভাবে চিন্তা করা হয়, কম্পিউটার মেশিন ভাষা বোঝে, কম্পিউটারকে আমি যদি মেশিন ভাষা দিয়ে বলি তাহলে কম্পিউটার বোঝা সহজ হবে না। মানে বাঙালিকে যদি আমি বাংলা ভাষা দিয়ে না বলে আরবি দিয়ে বলি, তাহলে আরবি বাংলায় অনুবাদ না করে তো সে বুঝতে পারবে না সরাসরি আরবি। কম্পিউটার ক্ষেত্রেও তাই, কম্পিউটার মেশিন ভাষা বুঝতে পারে, তাই এই ভাষাটায় কোনো অনুবাদকের প্রয়োজন হয় না। আর মেশিন ভাষা সবচেয়ে দ্রুত, কারণ ওই যে অনুবাদকের প্রয়োজন হয় না, অনুবাদ করতে টাইম লাগবে, সেটা বুঝে রাখবে, রূপান্তর করতে টাইম লাগবে, ওই টাইমটা লাগে না। কম পরিমাণ মেমোরি ব্যবহার করে প্রোগ্রাম নির্বাহ করা যায়। যত প্রোগ্রামিং আছে, যত অনুবাদক লাগবে, যত হাবিজাবি কাজ লাগবে, সব কিছু তো মেমোরি লাগে, কিন্তু মেশিন ভাষা দিয়ে রূপান্তর করতে গেলে মেমোরি লাগবে না। এখন মেশিন ভাষায় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, একমাত্র সুবিধা হলো দ্রুত গতি। মেশিন ভাষার আর কোনো সুবিধা নেই। একটা প্রোগ্রামারের মানে প্রাণ বেরিয়ে যাবে শুধুমাত্র এই মেশিন ভাষা দিয়ে করতে গেলে। মিশকাত স্যার বলছিলেন যে একবার তাদের একটা কোর্সে ছিল যে মেশিন ভাষার প্রোগ্রামিংয়ের একটা কোর্স, তা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা গেছে মেশিন ভাষার কোর্স শেষ করতেছি, জীবনের সবচেয়ে কঠিন কোর্স, কিন্তু একদম ফালতু, কোনো কাজে লাগে না। মানে আমি মেশিনের ভাষায় সব কিছু করবো, মানে আমার 1 লাইন লিখতে মেশিন ভাষায় প্রায় 12-13 পৃষ্ঠা লেগে যাবে। ওটা আমার কেন লাগবে? অতিরিক্ত খাটাখাটি নেই, ওটার প্রয়োজন নেই। এখন মেশিন ভাষার প্রোগ্রাম রচনার অসুবিধা, এটার কিন্তু সবই অসুবিধা, অত্যন্ত ক্লান্তিকর এবং সময় সাপেক্ষ। 1 লাইন স্বাভাবিক ল্যাঙ্গুয়েজে লিখতে যদি 1 মিনিট লাগে, মেশিন ভাষায় ওটা 12 পৃষ্ঠা লিখতে অবশ্যই 12 মিনিট লাগবে। এই জন্যে ক্লান্তিকর, সময় সাপেক্ষ। এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না, এটা একটা মেজর প্রবলেম। যে একটা ডিভাইসে যদি একটা মেশিন ল্যাঙ্গুয়েজ থাকে, ওই মেশিন ল্যাঙ্গুয়েজটা আমি কনভার্ট করে অন্য কোনো ডিভাইসে নিতে পারবো না। এখন পরবর্তীতে আছে যে ডিবাগ করা কষ্টকর। এখানে একটা শব্দ আসছে বাগ। এই বাগ শব্দের শাব্দিক অর্থ হলো পোকা। এখন কম্পিউটারের ক্ষেত্রে পোকা না, কম্পিউটারের ক্ষেত্রে হলো ভুল ত্রুটি। মানে একটা ফলে পোকা থাকলে ফলটা যেমন ত্রুটিপূর্ণ ধরি, কম্পিউটারেও সেই বাগ বা পোকা হলো ভুল ত্রুটি। এখন ডিবাগ, সামনে একটা সাফিক্স আসছে ডিস বা ডি, আমরা মনে রাখবো ডিস বা ডি থাকলে নেগেটিভ অর্থ প্রকাশ পায়। যেমন অ্যাবেল, সামনে ডিজ আসলে ডিজেবল। অ্যাবেল মানে সক্ষম, ডিজেবল মানে অক্ষম, নেগেটিভ অর্থ আসবে। এখন বাগ প্লাস যদি ডি ধরা হয়, ডি প্লাস বাগ, ডিবাগ মানে হলো ওই পোকা নিধন করা, বা অর্থাৎ ওই পোকা দমন করা। আশা করি বুঝতে পারছো। এই কম্পিউটারের
ওই যে ভাষায় কোনো ভুল থাকলে, বাহ, মেঘের আওয়াজ খুব ভালো। তো ডিবাগ করা কষ্টকর, দুঃখিত, কারণ মেশিন ভাষা আমাদের ভাষা না, কম্পিউটারের ভাষা। এই কারণে আমরা যদি কোনো সমস্যা বের করতে যাই তখন বের করা অনেক কঠিন হয়ে যাবে। কারণ এখানে আমরা যেমন একটা শব্দের পরে এই যে ABC লিখলাম, ABC, আমরা একটা স্পেস দিই, তারপরে অন্য কিছু লিখি। কিন্তু প্রোগ্রাম, এই যে মেশিন ভাষায় এই স্পেসটাও 1 1 বা 0 1 দিয়ে প্রকাশ করা লাগে। ওইটা কিন্তু আমাদের পক্ষে বোঝা সম্ভব না। দাড়ি, কমা, সেমিকোলন, চিহ্ন সব কিছু একটা কোড দিয়ে প্রকাশ করা লাগবে, সেটা আমরা জীবনেও বুঝবো না। এই যে মেশিন ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম, এই সবটা দেখলে বোঝা যাবে। এই সবটা কোনো কাজে লাগবে না, না পড়ায় বা। আর এখানে দাগাতে হবে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর। পরবর্তীতে প্রথম জেনারেশনের ভাষা গেল। সেকেন্ড জেনারেশনের ভাষা হলো অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষার পরবর্তী প্রোগ্রামের ভাষা। এ ভাষা বিভিন্ন সংকেত সহযোগে গঠিত, তাই একে সাংকেতিক ভাষাও বলা হয়। এমসিকিউতে আসে নিচের কোনটি সাংকেতিক ভাষা। প্রথম জেনারেশনের কথা বলবে, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে আপার ল্যাঙ্গুয়েজ, এগুলো অনেকগুলো মিলে বলবে যে নিচের কোনটি সাংকেতিক ভাষা। অবশ্যই মনে রাখবো সাংকেতিক ভাষা হলো অ্যাসেম্বলি ভাষা, কারণ মেশিন ভাষার পরবর্তী প্রোগ্রামের ভাষা হলো সাংকেতিক ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখানে বিভিন্ন ধরনের সিম্বল, অক্ষর, এগুলো দিয়ে প্রকাশ করা হয়। পরের লাইনটা, লাস্টের লাইনটা দেখো, এটা ইম্পর্টেন্ট। অ্যাসেম্বলি ভাষার নির্দেশে 4টি অংশ থাকে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। একটা হলো লেভেল ফিল্ড, অপকোড, অপারেন্ট, কমেন্ট। এগুলো আমাদের না বুঝতে হবে, এটা ইন্টারমিডিয়েট লেভেলের জন্য না, এটা কেটে দাও। অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম রচনার সুবিধা, এখানে অবশ্যই এটা সুবিধা মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে, যেমন সহজ মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে তেমন একটা একটু সুবিধা আছে। এটা হলো রচিত প্রোগ্রাম দক্ষ এবং সংক্ষিপ্ত হয়। মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে অবশ্যই সংক্ষিপ্ত, মেশিন ল্যাঙ্গুয়েজে যদি 10 লাইন লাগে, এটা লাগবে 3 লাইন। প্রোগ্রাম রচনায় ভুলের পরিমাণ কম হয়। মেশিন ল্যাঙ্গুয়েজে অবশ্যই ভুল হবে, 0 1 0 1 দেওয়া খুব কঠিন কাজ। ডিবাগিং করা সহজ, অর্থাৎ সমস্যা বের করা খুবই সহজ। অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম রচনার অসুবিধা এটাও কিন্তু অত্যন্ত ক্লান্তিকর, কারণ বর্তমানে সবচেয়ে ভালো প্রোগ্রামিং ভাষা বলা হয় পাইথন কোডকে। আর পাইথন প্রোগ্রামিং ভাষাকে বলা হয় সবচেয়ে ভালো প্রোগ্রামিং ভাষা, কারণ এটা খুব সহজ এবং সময় উপযোগী। আসলে বর্তমানে কোনো যুক্তি নেই সি প্রোগ্রামিং ব্যবহার করার, এটা পশ্চাৎপদতা ছাড়া কিছুই না। ঠিক আছে, পরবর্তীতে যাই আমরা। এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না। ঠিক আগের মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা যা পড়ে আসছি যে এই ভাষায় প্রোগ্রাম সরাসরি বুঝতে পারি যে এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিন ব্যবহার করা যায় না। দুটার অসুবিধায় এক, অ্যাসেম্বলি ভাষা এবং মেশিন ল্যাঙ্গুয়েজ দুটাই একই অসুবিধা। আর একটা হলো প্রোগ্রাম নির্বাহের জন্য অনুগত প্রোগ্রাম অ্যাসেম্বলারের প্রয়োজন হয়। এখানে এমসিকিউটা হলো অ্যাসেম্বলার। কিসের প্রয়োজন হয়? অ্যাসেম্বলারের প্রয়োজন হয়। অ্যাসেম্বলার মানে হলো অনুবাদক প্রোগ্রাম। কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ সরাসরি কম্পিউটারের ভাষায় লিখতে হয়, বাইনারি ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই যে অ্যাসেম্বলি ভাষা কিন্তু বাইনারি ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড না। এটাই বাইনারি আছে, ABC আছে। পাশের উদাহরণের বক্সটা কেটে দাও, কোনো কাজে লাগবে না। পরবর্তীতে নোমেনিক, এটা কোনো কাজে লাগবে না, ইন্টারমিডিয়েটে নেই। এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্থক্য, খ নম্বরে অনেক সময় দিয়ে দেয়। সেটা হলো মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষার পার্থক্য। মেশিন ভাষা কি? বাইনারি 0 এবং 1 দিয়ে লেখা ভাষাকে মেশিন ভাষা বলা হয়, আর অ্যাসেম্বলি ভাষা বিশেষ সাংকেতিক কোড ব্যবহার করে লেখা ভাষাকে অ্যাসেম্বলি ভাষা বলে। মানুষের পক্ষে মেশিন ভাষা বোঝা অনেক কঠিন বা অসম্ভব। মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রাম মানুষের পক্ষে বোঝা সহজ, কারণ এখানে যেহেতু 0 1 পাশাপাশি অনেকগুলো ABC বা অন্যান্য অক্ষর আছে। অনুগত প্রোগ্রামের প্রয়োজন হয় না, অ্যাসেম্বলার নামক অনুগত প্রোগ্রামের প্রয়োজন হয়, কারণ এখানে মেশিন ল্যাঙ্গুয়েজ সরাসরি কম্পিউটারের ভাষায়, সেখানে ওটাকে ট্রান্সলেট করার জন্য কিছু দরকার হবে না। প্রোগ্রাম ডিবাগ করা কঠিন, কারণ যেহেতু মেশিন ল্যাঙ্গুয়েজ
বুঝতে কঠিন, প্রোগ্রাম ডিবাগ করা কঠিন, সেখান থেকে প্রোগ্রামের কোন জায়গায় ভুল আছে সেটা বের করা খুব কঠিন। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে সেটা সহজ, ডিবাগ করা সহজ। এখন হচ্ছে মধ্যম স্তরের ভাষা। প্রথম লাইনটা ইম্পর্টেন্ট। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী ল্যাঙ্গুয়েজকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যবর্তী ভাষা বলা হয়। এটি কম্পিউটারের হার্ডওয়্যার এবং প্রোগ্রামের মাঝে সেতু বন্ধন তৈরি করে দেয়। মানে এটার কাজ হলো কম্পিউটারের ভিতরে যে প্রোগ্রামগুলো নির্দেশগুলো রয়েছে তার সাথে হার্ডওয়্যারের কাজের সম্পাদন করে, এটা রিডিং করতে হবে। আর এই যে উদাহরণটা কিন্তু সি প্রোগ্রাম বাদে বাকি কোনোটা সঠিক না, এই যে বাকিগুলো কেটে দিতে হবে, একমাত্র সি প্রোগ্রামটা সঠিক, বাকি সবগুলো ভুল। এখানে আর পড়ার কিছু নেই, বলতে এখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। সি প্রোগ্রামিং হলো মধ্যম স্তরের ভাষা, সি প্লাস প্লাস হলো উচ্চ স্তরের ভাষা। অপশনে এখন এমসিকিউ অপশনে যদি সি প্লাস প্লাস না থাকে তাহলে কিন্তু সি প্লাস প্লাসই হবে উচ্চ স্তর, ওই এমসিকিউ অপশনের ভিতরে। নিচে কোনটা উচ্চ স্তরের ভাষা? মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সি আর সি প্লাস প্লাস। যদি সি প্লাস প্লাস না থাকে তাহলে সিটাই হবে ওইখানে উচ্চ স্তর। আর যদি সি প্লাস প্লাস আর সি দুটোই থাকে তাহলে সি হবে মধ্যম স্তর আর সি প্লাস প্লাস হবে উচ্চ স্তর, কারণ সি প্লাস প্লাস সি এর থেকে আরও অ্যাডভান্স, আরও সহজ। এখন হচ্ছে উচ্চ স্তরের ভাষা। এই হলুদ কালার বা নীল কালারের এই লাইনটা ইম্পর্টেন্ট সংজ্ঞাটা। যে প্রোগ্রামিং ভাষায় প্রতীক এবং শব্দসমূহ সাধারণত গাণিতিক ও ইংরেজি ভাষার মতো এবং যা মানুষের জন্য সহজে বোধগম্য তাকে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়। এর আগে আমরা নিম্ন স্তর শিখছি। অ্যাসেম্বলি ভাষা এবং মেশিন ভাষা মানুষের পক্ষে বোঝা অসম্ভব, খুবই কঠিন, মনে রাখাও যায় না। এখন মানুষের কথা বলার ভাষা ইংরেজি ভাষার মতো, গাণিতিক ইংরেজি ভাষার সমন্বয় তৈরি উচ্চ স্তরের ভাষা, এগুলো মানুষ বুঝতে পারে। এটার সবচেয়ে ভালো উদাহরণ হলো সি প্লাস প্লাস। এখন হাই লেভেল ভাষার কতিপয় বৈশিষ্ট্য এখানে দেখাতে হবে হলো 1, 2, 3, 4, এই 4টা পয়েন্ট দেখাতে হবে। 4টা পয়েন্ট ইম্পর্টেন্ট। এখানে লাইব্রেরি ফাংশন সুবিধা পাওয়া যায়, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অসুবিধা 2 আর 3, এই দুইটা। মেশিন ল্যাঙ্গুয়েজের রূপান্তরের জন্য অনুপ্রবেশের প্রয়োজন হয়, লো লেভেল ভাষার তুলনায় মেমোরি বেশি প্রয়োজন পড়ে। গেল। এখানে পার্থক্যর ক্ষেত্রে প্রথমটা ইম্পর্টেন্ট, যে প্রোগ্রামিং কর্তৃক লিখিত মানুষের পড়ার যোগ্য প্রোগ্রাম সোর্স বলা হয় সোর্স প্রোগ্রাম, এবং সোর্স প্রোগ্রামিংকে কম্পাইল করে তৈরি মেশিন নির্ভরযোগ্য প্রোগ্রামকে বলে অবজেক্ট প্রোগ্রাম। এই যে কয়েকটি জনপ্রিয় উচ্চ স্তর প্রোগ্রাম ভাষা, এখানে দাগাতে হবে ফোরট্রান, এটা হলো সর্বপ্রথম প্রোগ্রামিং ভাষা, 1957 সালে তৈরি হয়। তারপরে ওটা দেখাতে হবে সি প্রোগ্রাম। এই সি প্রোগ্রাম নিয়ে কিন্তু এই অধ্যায়টা সাজানো। আমরা এখন এই অধ্যায় পড়বো সি প্রোগ্রাম। এটা 1971 সালে কিন্তু বই আছে 1972 মনে রাখলে হবে। আর কটলিন হলো বর্তমানে লেটেস্ট প্রোগ্রামিং ভাষা ধরা হয়, 2011 সালে এটা রচনা করা হয়। কয়েকটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পরিচিত। 1972 সালে প্রথম দেখাতে হবে। 1972 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ডেনিস রিচি সি ভাষা উদ্ভাবন করেন। বর্তমানে অত্যন্ত শক্তিশালী ভাষার স্বীকৃতি। বর্তমানে এটা লাগে না, খুব কঠিন ভাষা, বর্তমানে অন্য ভাষা দিয়েও করা যায়, কিন্তু কি আর করা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যা তা নিয়ে চালাতে হবে। অর্থাৎ এ ভাষায় বিট, বাইট, মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করা যায়, আবার উচ্চতর ভাষার মতো ডেটা টাইপ নিয়েও কাজ করা যায় বলে একটি মধ্যম স্তরের ভাষা হিসেবে পরিচিত। এই যে মধ্যম স্তরের ভাষা, এটা কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমাদের এই অধ্যায়টা মূল প্র্যাকটিস আর কি। এখানে পড়ার মতো এই যে জাভা ল্যাঙ্গুয়েজ, জাভা একটি শক্তিশালী আধুনিক প্রোগ্রাম। এখানে দেখাতে হলো যে জাভার প্রধান বৈশিষ্ট্য হলো এটি একটি প্ল্যাটফর্ম কম্পাইল করে নিলে সেটি অন্য যে কোনো প্ল্যাটফর্মে সরাসরি ব্যবহার করা যায়। মানে কম্পাইল করা মানে হলো অনুবাদ করা, নিজের মতো করে নেওয়া। মানে আমি একটা জিনিস পড়ার পরে সেটা নিজের মতো করে করতে পারছি এখানে, সেটা হলো কম্পাইলিং বা কম্পাইল করা। এই কম্পাইলটা জাভাস্ক্রিপ্ট খুব ভালো পারে। মানে একটা প্ল্যাটফর্মে যদি অ্যাডজাস্ট হয়ে যায়, ওইটা উঠায় নিলে পরবর্তী আর একটা প্ল্যাটফর্মে সরাসরি ব্যবহার করা যাবে। ওটা হচ্ছে ওটা রাইট অনস রান এনিওয়্যার, মানে একবার তৈরি করে নিলেও সব জায়গায় চলবে, একদম সর্বেসর্বা বলা যায়, সব্যসাচী ভাষা।
এটা এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। পরবর্তী ভাষা হলো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট একটি লাইট ওয়েট প্রোগ্রামিং ভাষা বা স্ক্রিপ্টিং ভাষা এবং ওয়েব পেজকে ইন্টারেক্টিভ করতে ব্যবহার করা হয়। এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওয়েব পেজকে ইন্টারেক্টিভ করতে ব্যবহার করা হয়, তাই একে বলা হয় ব্রাউজার ল্যাঙ্গুয়েজ। কথাটাকে বক্স করতে, ব্রাউজার ল্যাঙ্গুয়েজ কথাটাকে বক্স করতে হবে। এরপর আছে অ্যালগোল। অ্যালগোলের পুনরূপ হলো অ্যালগোল হলো অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজের সংক্ষিপ্ত রূপ। অ্যালগোল হলো অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ। প্রধানত বৈজ্ঞানিক ও প্রকৌশলগত সমস্যার সমাধানের জন্য একটা আমেরিকা ইউরোপ গবেষণা বিজ্ঞান ব্যবহার করতো। এই লাইনটা ইম্পর্টেন্ট। তাছাড়া এখানে পড়ার মতো আছে পাইথন। পাইথনকে বলা হয় সবচেয়ে প্রাণবন্ত আর কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে প্রথম লাইনটা দেখাতে হবে ভাষাসমূহের মধ্যে হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা। এটা খুব সুন্দর একটা ভাষা, খুব সহজ, বাচ্চারাও পারে এই ভাষাটা, কিন্তু আমাদের শিখতে হবে সি প্রোগ্রামিং। যাই হোক, পরের লাইনটাই পড়ি। 2018 সালে একটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখন আমরা আসি চতুর্থ প্রজন্মের ভাষা। এটাকে 1970 এই সাল কোনো কাজে লাগবে না। এটাকে বলা হয় ডেটাবেজের ভাষা। উদাহরণগুলো লাগাতে হবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, SQL, ওরাকেল ইত্যাদি, এবং এর সাথে একটা যুক্ত করতে হবে CSL ল্যাঙ্গুয়েজ। পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশনের ভাষা হলো ন্যাচারাল ভাষা, যেটা মানুষের ভাষার মতো, মানুষ যেভাবে ভাষায় কথা বলে সেটার অক্ষর সেটাগুলো দিয়ে আমরা লিখতে পারি। ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় ব্যবহার করে। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার কথাটাকে বক্স করতে হবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। প্রোলগ ও PS5 ও মার্কিউরি হলো ফিফথ জেনারেশন ভাষা। এখানে আরেকটা যোগ করতে হবে, সেটা হলো ইন্টালেক্ট। প্রোলগ, ইন্টালেক্ট, এই দুইটা হলো মার্কিউরি, আর প্রোলগটা এখানে প্রধান। প্রোলগ হলো প্রধান ফিফথ জেনারেশনের আর কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে আসে অনুবাদ প্রোগ্রাম কি। এতক্ষণে আমরা একটা জিনিস অবশ্যই জানার কথা, যে আমরা শিখছি যে একটা ভাষাকে আর একটা কম্পিউটারে উপযোগী করে নিতে একটা অনুবাদের প্রয়োজন হয়। সেটা যে কাজটা যে করে সেটা হলো অনুবাদ প্রোগ্রাম। মানে যে প্রোগ্রাম কোনো সোর্স প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করে তাকে বলা হয় অনুবাদ প্রোগ্রাম। মানে সোর্স থেকে একটা ডেটাকে কালেক্ট করে সেটাকে কম্পিউটার উপযোগী পরিণত করে। এটাকে সহজ করে বললে এটা হয়। সংখ্যাটা থাকবে, সংখ্যাটা ইম্পর্টেন্ট। যে কম্পাইলার, এই তিন ধরনের অনুবাদ প্রোগ্রাম আছে। এটা হলো কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। সামনে অনেকগুলো আসবে যে গতি ছাড়া যে মোটেও দুই রকম নয়, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তিন ধরনের, মোটেও দুই রকম নয়, এখানে এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু মোটেও দুই রকম নয়, কারণ সামনে অনেকগুলো আসবে যে দুই রকম। এটাই কম্পাইলার কি, কম্পাইলার কিন্তু গতি ছাড়া বাকি সব কিছু অসুবিধা। ইন্টারপ্রিটারের গতি একটু কম, কিন্তু এটা সুবিধা আছে, পরবর্তীতে আলোচনা আসবে। অ্যাসেম্বলার কি শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষার জন্য প্রযোজ্য, এটা অন্য কোনো ভাষায় কাজে লাগবে না। কম্পাইলার, যে অনুবাদ প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখার সম্পূর্ণ একবারে একসাথে পড়ে একবার অনুবাদ করে তাকে বলা হয় কম্পাইলার। অর্থাৎ একটা প্যারাগ্রাফ একবারে পড়বে, একবারে লিখে ফেলবে, মানে কমন সেন্সে বলে যেতে হয়। পরের লাইনটা দেখাতে হবে, কম্পাইলার চালানোর জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়। কারণ ওই যে আমি যদি এক লাইন একটা কিছু মুখস্থ করতে চাই, তাতে আমার যে খাটনি হবে, একবারে যদি আমি 10 লাইন মুখস্থ করতে চাই তাহলে তো খাটনি 10 গুণ হবে। সেখানে একবারে সম্পূর্ণ প্রোগ্রামটা পড়ে একবারে অনুবাদ করে ফেলে। এই কারণে একবারে ওই কাজটা হয়ে যায়, দ্রুত গতিতে হয়, কিন্তু মানে একটু বেশি মেমোরির প্রয়োজন হয়। তাই কোনো ভুল থাকলে একসাথে জানালো, কিন্তু ভুলগুলো শুদ্ধ করে একটু জটিল। কারণ একবারে আমি যদি কোনো একটা বই ধরলাম, ধরে প্রথম পৃষ্ঠায় 10টা ভুল আছে, আমি যদি এক লাইন করে না দেখে আমি যদি একবার পুরোটা পড়ি, তাহলে 10টা ভুল পড়া সহজ হবে নাকি এক লাইন করে ধরলে সহজ হবে? সেটাই, এটা এই লাইনগুলো দেখাতে হবে। সি প্রোগ্রাম কিন্তু কম্পাইলার ব্যবহার করে। সি প্রোগ্রাম একটার পরে একটা পড়ে না, সি প্রোগ্রাম একবারে পুরোটুকু যে ভুল থাকে সেটা একবারে ব্যবহার করে। কম্পাইলারের প্রধান কাজ বা সুবিধা, এখানে এইগুলো কোনো কাজে লাগবে না, একমাত্র সুবিধা মনে রাখতে হবে দ্রুত গতি, বাকি কোনো কিছু না। এখানে এই যে সৃজনশীল টিপস এবং স্ট্যাটিস্টিক্স ইংরেজি হবে, এটা ইম্পর্টেন্ট আছে। সম্পূর্ণ প্রোগ্রাম করে তারপর প্রোগ্রামের ভুল সংশোধন করে কম্পাইলারকে নির্দেশ করে।
প্রোগ্রামের প্রতিটি লাইন পড়ার সাথে সাথে পৃথকভাবে প্রতিটি লাইনে ভুল সংশোধন করে এরূপ কিছু বলতে ইন্টারপ্রেটারকে নির্দেশ করে। এটা একটা মাথায় রাখতে হবে। কম্পাইলের অসুবিধা, পুরোটা অসুবিধা, ধাপে ধাপে ভুল শনাক্ত সংশোধন করা যায় না। ডিবাগিং ও টেস্টিংয়ের কাজ ধীরগতির, মানে কোনো সমস্যা থাকলে বা পরীক্ষার পত্রে সেটা অত্যন্ত ধীরগতির, বেশি মেমোরির দরকার হয়। এটা কারণ আগেই কারণটা বলছি। ইন্টারপ্রেটার, যে অনুগত প্রোগ্রাম হাই লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন করে এই কথাটাকে বক্স করতে হবে। মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রাম অনুবাদ করে তাকে ইন্টারপ্রেটার বলে, যেমন জাভা, পাইথন এগুলো। ইন্টারপ্রেটার সুবিধা 1, 2, 3, এই তিনটা সুবিধা। ইন্টারপ্রেটার অধিক ব্যবহার বান্ধব, ইউজার ফ্রেন্ডলি, মানে মানুষের ব্যবহারের জন্য খুব সুবিধা। ইন্টারপ্রেটার আকারে ছোটো বলে মেমোরি কম খরচ হয়। ইন্টারপ্রেটার ভুল সংশোধন করা বা প্রোগ্রাম পরিবর্তন করা সহজ, কারণ এক লাইন করে যখন করবে তখন কম্পিউটারের পক্ষে ভুল সংশোধন করাটা খুব সহজ হয়। ইন্টারপ্রেটার অসুবিধা হলো কি, কম্পাইলের তুলনায় 5 থেকে 25 গুণ বেশি সময় লাগে। এর একমাত্র অসুবিধা হলো এটা যে সময় বেশি লাগে, কারণ এক লাইন করে সূক্ষ্মভাবে কাজটা করবে, সময় বেশি লাগবে। এই পার্থক্যটা ইম্পর্টেন্ট। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আর 7 নম্বর, এগুলো ইম্পর্টেন্ট। রিডিং পড়লে রিডিং পড়লে পেরে যাবে। অ্যাসেম্বলার বা সেকেন্ড জেনারেশনের ভাষা, সাংকেতিক ভাষা, এটা আমরা পরের লেকচারে আর কি সমাধান করব। আজকের মতো এই পর্যন্তই। তো 445 পৃষ্ঠা পর্যন্ত পড়া হলো। এগুলো একবার রিডিং দিলে আশা করি পড়া সহজ হবে। ধন্যবাদ।